সন্ধ্যা। আবারও দেখা হয়ে গেল নেক্সাস টিভির প্রিয় লেডিস আড্ডা প্রোগ্রামে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। একটু পরে আড্ডাতে চলে যাব, সবার সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে আরও একবার প্রকৃতিতে আমাদের এখনো শাওন আছে, বর্ষা ঋতু চলছে। এই চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। তো আমাদের সাথে সঙ্গীত শিল্পী আছেন, আরও আছে দুজন গুণীজন। আমরা ফাঁকে ফাঁকে গান শোনারও চেষ্টা করব, সাথেই থাকতে হবে। আজকের আড্ডা দারুণ জমজমাট হবে, কারণ আজকের বিষয়টাই একটু অন্যরকম, ভিন্ন পথে হাঁটা। আমরা তো সোজা পথে সকলেই হাঁটি, অথবা হাঁটি হাঁটি পা পা করে কেউ আমাদের এগিয়ে দেয়, কিন্তু একটুখানি ভিন্ন পথে যেতে হলে কি করতে হয়, অথবা ভিন্ন পথে গেলে কি হয়, এরকম দারুণ দারুণ মন্তব্য নিয়ে আমরা থাকবো পুরো একটা ঘন্টা। আপনারাও থাকবেন, এবং জুমের বন্ধু তাদেরকেও শুরু থেকেই আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। ফিরে আসছি আড্ডায়। আমার ডান দিক থেকে লিপি আপা, সঙ্গীত শিল্পী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো থাকি, আর এখানে এলে সেদিন আমার প্রতিদিন আমার ঈদ ঈদ লাগে আর কি। তো সেক্ষেত্রে আমি আজকে ঈদ আনন্দে মেতে উঠবো আপনাদের সাথে। আর গান তো পরে আমরা শুনবো, আড্ডাও দেব। এরপরে আমি যাচ্ছি স্বর্ণা আপার কাছে। স্বর্ণা আপা একজন উদ্যোক্তা, এবং সোনালী শাড়িও পরে এসেছে, স্বর্ণময়ী সেজে এসেছে। কেমন লাগছে? অবশ্যই ভালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। খুব ভালো লাগছে, বিশেষ করে আপু আপনার সাথে দেখা হয় ফার্স্ট টাইম। ওইটার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। এটা আমার জন্য, আমার জন্য ইনশাআল্লাহ আমরা গল্প করতে করতে সেইটার অনুভূতিগুলো ব্যক্ত করব। অবশ্যই খুব ভালো, খুব ভালো। ফাহমিদা আপা, ফাহমিদা নিজাম, একজন উদ্যোক্তা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আর আপনাদেরকে দেখে আরো ভালো লাগছে। আপনাকে একদম পরি মনে হচ্ছে আমার কাছে। খুবই ভালো আছি, আপনাদের সাথে নতুন যাত্রা হিসেবে আসতে পারলাম। মানে আজকের পথ চলাটা একটু ভিন্ন ধারার হবে। হাঁটা। তো এই যে এদিক থেকেই তাহলে আমি আসি শুরু করে। ভিন্ন পথে হাঁটা, এইটা মানে ব্যক্তি ফাহমিদা এবং উদ্যোক্তা ফাহমিদা কিভাবে সামলায়, অথবা কিভাবে বিষয়টাকে দেখে? ভিন্ন পথে হাঁটাটা যেই দিন থেকে বোধ শক্তি হয়েছে, তখন থেকে মনে হয় ভিন্ন পথে হাঁটাটা শুরু করা। কারণ আমার মনে হয় যখন থেকে আমরা বুঝতে শিখি, তখনই আমাদের সৃষ্টিকর্তা একটা ধারণা দিয়ে দেয়, হ্যাঁ, যেটাকে বলে গড গিফটেড। তো ওখান থেকে আমার মনে হয় আমাদের ভিন্ন পথে হাঁটাটা শুরু হয়ে যায়। তারপরে আমরা যত বয়স বাড়ে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু পথটা আমরা নির্বাচন করি কোথায় হাঁটবো। তো সেই দিকে আমার পুরো ফ্যামিলি চাকরিজীবী। আমি আসলে ভিন্ন পথে হাঁটা শুরু করে দিয়েছি উদ্যোক্তার নামটা যখনই নিজের সাথে জড়িয়েছি। তো আমি একজন নারী উদ্যোক্তা। তো আমার ভিন্ন পথে হাঁটাটা, নারী উদ্যোক্তা যখন নামটা হয় তখনই মনে হয় হাঁটাটা শুরু হয়ে যায়। তখনই আমাদের স্ট্রাগল, আমাদের অর্জন সব কিছুই অর্জিত হয়। তো ভিন্ন পথে হাঁটার জীবনটা অনেকভাবেই শুরু। যেমন আমার পেশাটা যেভাবে, আর আমার কাজই তো হ্যান্ডিক্রাফট, ওটা দিয়ে আমার ভিন্ন পথে হাঁটা। সুই সুতা দিয়ে নিজের প্রত্যেকটা জিনিস তৈরি করতে করতেই ভিন্ন পথে হাঁটছি। বাহ, এই অনেক অনেক ধন্যবাদ। এই যে ফাহমিদা নিজাম, পুরো নাম নিজাম, কি মানে বাবার দিক থেকে প্রাপ্ত নাকি? না, হাজবেন্ডের দিক থেকে। বাহ, উনি কি করেন? উনি একজন চাকরিজীবী। চাকরি করেন, আচ্ছা। ভিন্ন পথ নয়, ওনার পথে উনি আছেন, আপনার পথে আপনি আছেন, কিন্তু সমান্তরাল বয়ে যাচ্ছেন। আবার তাহলে এদিকে আসি, পারভিন লিপি, আপনার কাছে পরে আসবো। স্বর্ণা ইসলাম, ইসলাম কি বাবার পদবী নাকি? বাবার পদবী, মানে এটা আমার ভাই বোন সবাই আর কি জন্ম মানে সবার নামের সাথে ইসলাম খান আর কি। ইসলাম, আচ্ছা, ইসলাম খান, দারুণ ব্যাপার। মানে আপনি যে উদ্যোক্তা, আপনার কাজের ধরনটা কি রকম? আমার হচ্ছে ক্যাটারিং, খাবার ফুড বিজনেস। হোমমেড খাবার আমি সবকিছুই নিজের হাতে করি, চেষ্টা করি সবকিছুই করার জন্য। অনলাইন বিজনেস আমার পুরোটাই।
যে যেরকম খাবার অর্ডার করে ট্রাই করি ইনশাল্লাহ সবকিছুই ডেলিভারি দেওয়ার রন্ধন জন্য। শিল্পটা আসলে কিন্তু একদম প্রাচীন এবং সেই শুরু থেকে যখন জি, জি। মানুষ পৃথিবীতে এলো এবং শুরু করলো যে আমাকে খেতে হবে বাঁচতে হলে, তো সেই সেটাই। একদম প্রাচীন শিল্পের সাথে জড়িত। একদম। বাহ, খুব ভালো লাগছে। আর এদিক থেকে আছেন সঙ্গীত শিল্পী, নামের সাথে যুক্ত হয়েই আছে। পাশাপাশি আর কিছু করা হয়? পাশাপাশি জব করা হয়। বাহ, অত একই অঙ্গে অনেক রূপ, খুবই ভালো। তাহলে আমরা তিনজন মিলে তো আড্ডা দেবই, আজকের আড্ডার বিষয়টাও সুন্দর, সেই বিষয়েও কথা বলবো। কিন্তু যেহেতু সঙ্গীত শিল্পী পেয়ে গেছি, তাই না? আগে গ্রামের মানুষরা কিন্তু বলতো যে নাপিত দেখলে নব্বার। তো আমাদের এখানে যেহেতু শিল্পী একজন আছেই, তাহলে আমরা একটা ছোট্ট করে একটা গান দিয়ে আড্ডাটা আরেকবার উজ্জীবিত করি। হ্যাঁ, অবশ্যই। আমি যেহেতু একটা প্রথম গান দিয়ে শুরু করব, তাহলে শুধু গান গেয়ে পরিচয়, এই গানটা দিয়েই বাহ। শুরু করি। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া চেষ্টা করি। চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। বাহ বাহ। এই যে এই ছবিটা, মানে আপনারা দেখেছেন কিনা, ছবিতে কিন্তু চলার পথে পথটা একটুখানি বেঁকে যায়, যার কারণে কিন্তু পুরো গল্পটাই একদম বদলে যায়। অর্থাৎ গানও আমাদের জীবনের একটা অনুষঙ্গ, যে অংশ, জীবনের এই যে একটা এই অংশ। গানটা আমাদের একটা একরকম স্মৃতি মনে করিয়ে দিল, তাই না? এই গানটা আজকের এই আড্ডার জন্য বেস্ট ছিল, একদম, এই জন্য একদম। শুরু করলাম এটা দিয়ে। এবং শিল্পী যদি নিজে থেকে বলে, তাই না, যে তার ভালো লাগার জিনিস আমাদেরকে দিচ্ছে, এটা তো এর চেয়ে বেশি কিছু আর অসাধারণ। হয় না। Right. কে বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মেয়ে আর আমার হাজবেন্ড একসঙ্গে থাকি, আর আমার বাবা মা আসে, মানে বাড়ি আচ্ছা, থেকে প্রতি 2-3 মাস পর পরই আসে। Okay. আর শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে। আচ্ছা, শাশুড়ি আসতে বলি, আসতে চায় না, আহারে। গ্রাম থেকে আসতে চায় না। আসলে বুঝতে 2 থেকে পেরেছি। 4 দিন 7 দিন থাকলে কখন যাব, মানে অসুস্থ, সুস্থ মানুষ এসে অসুস্থ হয়ে যায়। এটাই হয় আমার আসলে। শাশুড়ি যারা- আসছিলেন কয়েক মাস আগে, না বছরখানেক আগে, 15 দিন থাকছে, সে একদম অসুস্থ হয়ে গেছে, যে আর আসবো না বাবা, ঢাকা শহরে আর বাড়িতে মনে আসবো না। হয় এটা বয়সের কারণে। বন্দি এটা, বন্দি হ্যাঁ। লাগে, আর বলে যে তাছাড়া বন্দি। ওনারা যে পরিবেশে থাকেন ওটা অনেকটা খোলামেলা, তো প্রাকৃতিক পরিবেশ, ঠিক ঢাকার জীবনটা আসলে ওনাদের কাছে ভালো লাগে না। অতটা, হ্যাঁ। আমার অতটা- বাবা যদি আসে আমার বাসায়, অনেক বলে বলে রিকোয়েস্ট করে নিয়ে আসবো, হাইয়েস্ট 15 দিন, পায়ে ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, অসুস্থ বেশি হ্যাঁ, হয়ে হ্যাঁ। যায়। ওই যে সব গানের শরীরে কথার মতোই, যে আমায় থাকতে দে না আপন মনে, থাক, ওনারা যেখানে ভালো থাকে সেখানেই সেখানেই ভালো। থাক, সেইটাই। সে- চলে যাব জোর করে, আরো 7 দিন, আরো 4 দিন এভাবে রাখবো। খুব খুব ভালো, খুব ভালো। তাহলে আবার একটু আসি আমাদের ক্যাটারিং, না, মানে এই যে ভিন্ন পথটা বেছে নেওয়া হলো, কারণ আমরা মনে করি যে মেয়েরা শুধু ঘরেই রান্না করবে, জি, জি। আপনজনদের খাওয়াবে। তো এই যে ঘরের রান্নাটা বাইরে ছড়িয়ে দেওয়া এবং সেটার মাধ্যমে নিজেকে প্রমাণ করা যে হ্যাঁ আমিও কিছু করতে পারি, এবং বিনিময়ে সেখান থেকে একটা কিছু প্রত্যাশার একটা ব্যাপারও আছে কিন্তু। অবশ্যই। তো এই জায়গাটাই মানে আসতে গিয়ে এমন কিছু কি বাধাপ্রাপ্ত হয়েছে, বা কোনো অসঙ্গতি এসেছে না জীবনে? আপু, আসলে আমার মানে খুব স্বল্প দিন আমার এই জায়গাটা আসা, আমার কখনোই মনে হয় না যে আমি এরকম একটা কাজে ইনভলভ হব। তো তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই খুব পজিটিভ, কিন্তু ভিন্ন পথ, পুরোটাই ভিন্ন পথ, কারণ আমার ফ্যামিলির সবাই হচ্ছে জব, আমি যেহেতু একটা ক্যাটারিং এর, তো এটা ঠিক স্রোতের বিপরীতে আমার কাজ করা, ব্যাপারটা আমার হয়ে গেছে এরকম। তো সবাই বলতো যে এত কষ্টের কাজ, রান্নাঘরে থাকতে হবে, কিভাবে এটা সম্ভব, সম্ভব, এটা তো তুমি পারবা কি, ট্রাই করি, চেষ্টা করতে দোষ কোনো নেই। অসুবিধা নাই। তো তারপর থেকে আসলে আমি টুকটাক করেই, দেখা গেছে আমার 2টা বাচ্চা স্কুলে পড়ে,
তো ভাবি বাচ্চাদের কিছু গার্ডিয়ান ছিল, ওরা আপু খাবার আমার টিফিন লাগবে, আচ্ছা আপু দিব করে দিতে দিতে এখন এমন একটা হয়ে গেছে আপু, আমার মানে আমি পেজেও পোস্ট করতে ভুলে যাই যে আমার পেজে পোস্ট করতে হবে এই খাবারগুলো, মানে হ্যাঁ কি এমন হয় আমার ফোন আমি মানে আলাদা রেখে দিই, যে আমার ফোন ধরতে ধরতে যে আপু মেসেজ গতকাল আসছে আজকে মানে রিসিভ করছে, বলে কি আপু আমি তো খাবার অর্ডার করছি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে এইটা দেখতে পারি নাই। তো এইভাবেই আসলে আস্তে আস্তে আমার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা, আমার হাজবেন্ড এরা খুব পজিটিভ, মানে আমার বড় বাচ্চা? আমার ছেলে ক্লাস 8-এ পড়ে আর কি, গ্রেড 8-এ, মেয়ে হচ্ছে গ্রেড 2-তে, হাজবেন্ড জব করে। তো এই শখের বশটা যে আসলে ওইটা প্রফেশন হিসেবে হয়ে যাবে এখন, পরিচয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম হয়ে গেছে এখন পুরো, মানে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় খুব ভালো একটা অবস্থানে। আচ্ছা, যদি এই ব্যবসায় না আসা হতো তাহলে এই যে ভিন্ন পথ হিসেবে অন্য কোন পেশার কথা মনে রাখা আমার হয়েছিল? ভিন্ন পথ বলতে যেহেতু আমার ফ্যামিলির সবাই জব করে, আমারও একটা জবের একটা টেন্ডেন্সি ছিল যে আমি জব করব। তারপরে আমার শাশুড়ি হচ্ছে উনি মারা যায়, উনি মারা যাওয়ার পরে আমার তখন মনে হলো যে আমার তার জব করা সম্ভব না, যে আমার বাচ্চাকে দেখবে। তখন আমি হচ্ছে চিন্তা করলাম যে কি করা যায়, বাসায় বসে কিছু একটা করা যায়। ওইখান থেকেই আপু আসলে চিন্তা করতে করতে আমার এই পর্যন্ত এইখানে আসা, ওই এভাবেই আর কি যাত্রাটা শুরু হয়। বাহ, খুব সুন্দর। গান শোনা হয়তো না? টুকটাক গাওয়া হয়? আচ্ছা, না তারপরে প্রিয় গান কেন শুনে রাখবো, এগুলো একটু করে রাখি আর কি, রুটিনে সাজিয়ে রাখি, যেহেতু সঙ্গীত শিল্পী আছে। মানে সময়ের অভাব, খুব ভালো লাগে গান, খুবই ভালো লাগে আমার মান্নাদের গান, ভূপেন হাজারিকার গানগুলো। আচ্ছা, তাহলে পছন্দের গান আমরা এই শিল্পীর কাছ থেকে শুনে নিব, ঠিক আছে? এবার ফাহমিদা নিজাম আপনার কাছে আসছি। আপনার এই যে আয়োজন ভিন্ন পথ, মানে শুরু থেকেই হয়ে গেছে বলছিলেন যে সবাই একরকম পেশায় আর আপনি এই পেশায় চলে আসছেন, তো এই পেশার মানে আনন্দটা কিভাবে নিজে রাখেন এবং পরিবারের অন্যদের সাথে ভাগাভাগি করেন? এই জিনিসটা আপু, পরিবারের মুখে হাসি ফোটানো যেটা আপু, কথাটা আমি এটাই বলি আগে। উদ্যোক্তা জীবনের পথ চলাটা খুবই কষ্টকর, যারা উদ্যোক্তা তারাই বলতে পারবে। তো আসলে সাকসেসফুল বলতে আমি বুঝি পরিবারের মুখে যখন হাসি ফোটে নিজের কারণে। তো আমার লাইফে এরকম অনেকগুলো ঘটনা হয়েছে, তো তার থেকে কিছু বলি। যদি বলি বাবার বিষয়টা, আমার বাবা এখন নাই পৃথিবীতে। তো আব্বু যখন ছিল তখন আমি দেখেছি আমার জন্য গর্ব করতে, ওই জিনিসটা আমার কাছে মনে হয় আমি অনেক হ্যাপি। আর আজকে যেই গতকালকে যখন আমি আসবো এখানে প্রোগ্রামে, আমি আমার বড় আপাকে বলেছি, আমরা 3 বোন, আপাকে বলার পরে আপু একটা কথা বললো, তোর আর কি কি বাকি আছে করা। কারণ আমি প্রচুর কাজের নেশা আপু, আমি প্রচুর কাজ ভালোবাসি, আমি যে কোনো জিনিস দেখলে পিক করতে পারি, এটা আমাকে করতেই হবে। তো আপু বলতেছে তোর আর কি কি বাকি আছে। তো আপুর এই কথাটা আমার খুব ভালো লাগছে, আপুকে তো বলতে পারিনি, বাট আমি খুব ভালো লাগছে যে হ্যাঁ আপুরাও হয়তো আমাকে দেখে খুব খুশি নেই, অনেক কাজ করে। আর এখানে আপু আরেকটা কথা বলবো যে এখানে যুক্ত করি যে হয় না আমাদের কাজের মধ্যে যে আমরা থাকি না কাকে দেখে আমরা উৎসাহ পেয়েছি, তো আমার পরিবারের আপুরাও জানে না আমার 2 বোন আমার উৎসাহের আসল কারণ। আজকে জেনে গেল। হ্যাঁ, তারা জানেও না কিভাবে তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। ছোট ছোট কাজ, কিন্তু আমি তখন থেকে দেখতাম আপুরা নিজের একটা ড্রেস বানাচ্ছে, নিজে এই কাজ করছে, তখন থেকে আমার এটা মাথায় নেওয়া। তারপরেই যে এখন এটাকে আবিষ্কার করলাম, এখন আপুরা মনে হয় খুব খুশি হয় যে না ওদের বোন আজকে কিছু একটা করছে, এটাই। আর নিজে তো আপু যখন মানুষ খুশি হয় তখন নিজে অনেক খুশি হই। আসলে কিন্তু নিজে একা কিন্তু খুশি থাকা যায় না, আমাদের সবাইকে থাকা যায় না। ভিন্ন পথের বিষয়টা না, আমি যখন আমাদের এই আজকের এই যে লাইনটা আমরা পড়ে আসলাম, আসার সময় আমি এটাই ভাবছিলাম যে আসলে তো ভিন্ন পথে কিন্তু হাঁটছি। তখনই আমি একটা কথা, যেমন ওই আপুর বিষয়টা আমি নিয়ে আসতেছি যে বাধাপ্রাপ্ত বিষয়টা। তো এই লাইফটা থেকে আমি আসার আগেও অনলাইন তো আমাদের প্ল্যাটফর্ম সব কিছুই লেখা হয়, লিখে আসছিলাম যে থ্যাংক ইউ যারা আমাকে কি বলবো হিংসা করেছে,
যারা আমাকে খোঁচা দিয়েছে থ্যাংক ইউ তাদেরকে, কারণ তাদের জন্য কিন্তু আজকে আমি এখানে আসতে হ্যাঁ, পারছি। একদম পিছনে এটা কেউ আমি একজন খুব, যদি চোখ যারা রাখে। আমাকে ঠকিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের থেকে কিন্তু আমি লার্নিং পেয়ে আমি আজকে উৎসাহ পাচ্ছি যে আমাকে করতে হবে, এটাই আমার যাত্রা। মাঝে মাঝে হ্যাঁ, মনে হয় আপনাকেও সমালোচনা ধন্যবাদ। করলে খুব আমরা ভালো। একটুখানি বিরতি থেকে আসি, এসে আবার বাকি এই খোঁচানো গল্পটা করব। হ্যাঁ, আসলে ওই যে পিছনে যদি কেউ পড়ে থাকে তাকে ঘাড় ফিরে নিজে দেখা হবে না, ওই যে মনে মনে থ্যাংক ইউ বলতে হবে যে তুমি আছো বলে আমি দৌড়াচ্ছি। সময়ও দৌড়াচ্ছে, বিরতিতে যাবার সময় হলো, একটু পরেই ফিরছি। ফিরে এলাম বিরতি শেষে। বন্ধুরা বলছিলেন যে অনেক কথা জমে আছে পেটের মধ্যে, তাই আর সময় ক্ষেপণ করা যাবে না। দেখি কি কি কথা, কত কথা আছে, কতভাবে তা সংগ্রহ করা যায় নিজের ঝুলিতে। আমরা ছিলাম ফাহমিদা নিজাম আপার কাছে, আমরা কোথায় যেন একটু থেমেছিলাম যে পিছনে কিছু বললে সেটা কানে নেওয়া যাবে না। এই যে পথ চলতে গেলে কিন্তু পথের দিকে তাকাতে হয়, তাই না? তো যার যার জীবনের লক্ষ্যও কিন্তু যদি ওই পথ হয়, তাহলে নিজের দিকে আমরা যতক্ষণ তাকিয়ে থাকবো ততক্ষণ অন্যে কে আমার পিছে আসছে এটা দেখার সময় পাবো না। এটা খুব সুন্দর একটা পজিটিভ কথা বলেছেন। আমি তিনজনে এবং তিনজন সেটার মধ্যে একমত ছিলেন। বাচ্চারা কি এই যে পথ, ওদের পথ তো এখন থেকে শুরু হয়ে গেছে, মা বাবাই তৈরি করে দেয়। ওরা নিজেরা কি এই বয়স থেকে ভাবে যে আমি কোন পথে যাব বা কোন পথে আমাকে যেতে হবে? বাচ্চারা হ্যাঁ আপু, এইটা আমি বলবো আমাদের দেশে কিন্তু এই কালচারটা একটু কম, যে আমরা বাচ্চাদের কিন্তু ছেড়ে দিই না যে তুমি কি জানো, কিন্তু আমাদের বাহিরের দেশে কিন্তু এটা আছে। হ্যাঁ, এটা আমি দেখেছি। আমার মেঝো বোন, ও বাহিরে থাকে, লন্ডনে থাকে, ওকে দেখতাম আপু যে দেখে ওদেরকে যখন গেমে ছেড়ে দেয়, কোন বাচ্চাটা কোন প্লেটা ধরছে, এতে তারা গেস করে যে ওরা কোন ধরনের লাইনে যাবে, মানে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর অন্য কিছু। তো আমাদের বাংলাদেশে এই প্রচলনটা নাই, কিন্তু আমার মনে হয় আমরা কিন্তু ছোটোবেলা থেকেই একটা ধারণা নিয়েই বড় হই। যেমন বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, ডাক্তার কখনো হতেই পারিনি, বাট ট্রিটমেন্ট করেছি। আব্বুর কথায় দেখা যায় অনেক উল্টাপাল্টা কাজ করেছি, লবণ পানিতে ওষুধও বানাই। তো এমন লাইফ ছিল, বাট আমি তো হব অন্য কিছু। দেখা যায় সংস্কৃতি জগৎটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আসতে দেয় না। খুব শখ ছিল গায়িকা হব, ওই যে আপুর মতো। হারমোনিয়ামও ধরেছি, বাট বাবা দেখলো যে পড়াশোনা হচ্ছে না আমার মেয়েকে দেয়া, ও শুধু ওইটাই করবে, তখন বন্ধ। ভিন্ন পথ, হ্যাঁ ভিন্ন পথ আমাকে দেয় না, মানে বইয়ের ভিতরে ডায়েরি রেখে গান মুখস্থ করতাম, এত নেশা ছিল, মানে আমার যেটাই ধরবো নেশা হয়ে যাবে। তখন আব্বু বললো না তোমাকে তো দেওয়া যাবে না, ওখান থেকে সরিয়ে আনবো। যাই হোক, এটা হলো যার যার ধারণা, বাট খুব ভালোবাসি গানটা। যেমন অনেক বাবা যখন এসে অনেক অন্যদেরকে নিয়ে প্রাউড করে, আমাকে তো দেন নাই আপনি। হ্যাঁ, যেমন আমি এখন একজনের নাম বলছি, যেমন আমরা যে ক্লোজ আপ ওয়ান যখন হতো, ক্লোজ আপ ওয়ানে যে পুতুল আমাদের পরিচিত, তো আব্বু ও যখন ক্লোজ আপ ওয়ানে সপ্তম হয় খুব প্রাউড ফিল করছে, আমি আব্বু আপনি তো দেন নাই, তাহলে তো আজকে আমিও ওখানে হতে পারতাম। তো যাই হোক, তারপর হয়তো আব্বু কোথাও দেখছে আমার মেয়ের জন্য অন্য কোথাও আছে। তো যাই, এখন আলহামদুলিল্লাহ ভালো যেখানে আছি। বাবা হয়তো না করাতে আমরা একটা জায়গা আসছি, সঠিক পথে হয়তো। হ্যাঁ, সঠিক পথে। তো আলহামদুলিল্লাহ আপু, উদ্যোক্তা লাইফে যখন আসলাম, মানে আঁকা আঁকি ঝোঁকটা থেকেই নেশা। কারণ ওই যে আপুকে বললাম, লিপি আপুকে বললাম যে শিল্পী কিন্তু অনেক জ্ঞানের অধিকারী থাকে, তাদের অনেক ধরনের জ্ঞান থাকতে হয় একজন শিল্পী। তো ওই শিল্পী মন যাদের আছে তারা সব কিছুকে সুন্দরভাবে রঙিনভাবে নিতে পারে, আমার কাছে মনে হয়। চিন্তায় চেতনায় সারাক্ষণ ওই ব্যাপারটাই থাকে, তো মননশীলতা বেড়ে যায়। আমি ওই বাচ্চাদের কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম, দেখেন আপনার মুখ থেকেই কিন্তু চলে আসছে, তাই না, যে ভিন্ন দেশে শুরু থেকেই, ছোটবেলা থেকেই। কারণ ওই পথের দিশা তো যখন একটা বাচ্চা হাঁটতে শেখে তখন থেকেই কিন্তু সে তার দিকটা ঠিক করে ফেলে। তো আমরাও হয়তো আজকের এই আড্ডার মধ্যে যারা দেখবে তারা জানবে যে না, বাচ্চাদেরকেও বাচ্চা বয়স থেকেই তার দিকে দিতে হয়, দেওয়া উচিত। আমার মনে হয় আমরা প্রেশার না করে তাকে দিয়ে দিই। আমার বাচ্চা এবার গ্রেড 8 এ। হ্যাঁ, তাইলে এখন আমরা স্বর্ণার কাছে যাচ্ছি। স্বর্ণার অনেক কথা আছে ভিতরে। আমার ছেলে এবার গ্রেড 8 এও, তো ইংলিশ মিডিয়ামে, তো ওদের হচ্ছে এবার 8 থেকে একটা গ্রুপিং সিস্টেম, যে কি নিবে, কোন সায়েন্স না কমার্স।
তো শুরু থেকে আমি বলতেছিলাম বাবা তুমি যেটা নিতে চাও সেটাই, আমার কোনো প্রেশার নাই, তুমি সায়েন্স নিতে চাইলে সায়েন্স, কমার্স নিতে চাইলে কমার্স। ও বার বলছে বাবা তুমি কি চাও, মা তুমি কি চাও, আমরা দুইজনই বসি বাবা তুমি কি চাও, তুমি কি চাও, তুমি যেটা চাও সেটাই, কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি যদি কমার্স নিতে চাও কোনো অসুবিধা নাই, সায়েন্স নিতে চাও সেটাও অসুবিধা নেই, কিন্তু পড়াশোনাটা তোমাকে ভালোভাবে করতে হবে। ভালোভাবে চালিয়ে যেতে হবে। এইটুকুনো গাইডটা আমরা দিয়েছি। তো এরকম তারপরে আমার ছেলে বলতেছে ঠিক আছে আম্মু আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করি, আমার এটা খুব মজা লাগে ল্যাব আসতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওর উপরে ডিপেন্ড করে ওর মানে সম্পূর্ণই আমরা ওর উপর ডিপেন্ডেড ছিলাম যে তুমি এটাই যেটা হওয়া নিয়ে উচিত, পড়াশোনা করতে চাও, তুমি ফিউচারে কি হতে চাও সেটা তোমার উপরেই ডিপেন্ড করে। তারপর এরকম আর কি, আমরা নট অনলি আমার ছেলে, আমার মেয়ের উপরও আমি অনেক কিছু, আজকে আসবে তো বলতেছে মা কি পরবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পরে যাও, তোমার যে জামাটা ভালো লাগে তুমি কমফোর্ট ফিল করো। হ্যাঁ কিছু কিছু জায়গায় তো থাকেই, ওরা বাচ্চারা অনেক সময় একটু ভুল করে ফেলে, সেটা তো আমরা সেখানে ওদেরকে বলি করে দিই, সেটা তো ঠিক করে দিই, হ্যাঁ এটা না এটা ঠিক করে দিই। ওই যে গল্পের লাইনটাই তো যে হাঁটাটা আর কি, তো ওইটাই সঠিক পথটা আর কি দেখানো। আমিও আসলে চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও ওইভাবেই, মানে আমি যেরকম আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও আমি ওরকম করার জন্য। হয়। আর বাচ্চারা কিন্তু আসলে মা বাবাকে খুব ফলো করে কিন্তু মা চলে বাবাকে। একদম। হ্যাঁ আর আমার মেয়ে তো মানে আলহামদুলিল্লাহ ও এত ফলো করে, আমরা হাজব্যান্ড ওয়াইফ যদি বসে গল্প করি ওর খুব ভালো লাগে, ও এসে বলে আম্মু আমার খুব ভালো লাগছে, বাবা আম্মু আমার খুব ভালো লাগছে, তোমরা দুইজন মানে দেখা যায় তো অফিস থেকে এসে আর সময় পায় না ওইভাবে বসে গল্প দেখে না ও, তো বলে আম্মা আমার আজকে খুব ভালো লাগছে তোমরা আজকে গল্প করছো। আর ওরা কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনটা খুব খেয়াল করে আর মানে খুব মজা এখান আনন্দ থেকে পায়। দেখে যে মারা আনন্দের কথা বলছে নাকি মায়েরা ঝগড়া করছে। হ্যাঁ আমার মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ দুইজনেই, মানে আমাকে ওরা এত এনকারেজ করে সব কিছুতে, আজকে আসবো কালকে রাত্রি থেকে আমি যখন নিউজটা পাই আজকে আসবো, আমার ছেলে মেয়ে দুইজনে আম্মু মানে কখন দেখাবে কিভাবে দেখবো, মানে খুব এক্সাইটেড। আমার মেয়ে তো অলরেডি চলেও আসছে আমার সাথে, আম্মু আমি যাব তোমার সাথে, এরকম আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। পথের শুরুটা যদি শেষে গিয়ে এক বিন্দুতে মেলে, আমরা তো গান শুনেছি মজা করে তাই না, যে আজ দুজন আর দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে, তো আমরা চাই না বেঁকে যাক। তো ওই যে ফাহমিদা আপার কথা শুনে স্বর্ণার কথা শুনে যেটা মনে হচ্ছে যে তাদের এই ভিন্ন পথের যাত্রাটা মানে পারিবারিকভাবে হ্যাঁ একদম একই সুতোয় একই জায়গায় গিয়ে পৌঁছেছে, অসাধারণ খুবই মানে আলহামদুলিল্লাহ। তাইলে হ্যাঁ আমরা হলো সঙ্গীত শিল্পীর কাছে যাব, তার পছন্দের গানই আমরা শুনবো, সে যেটা ভালো জানে। তারপরে যদি ফাহমিদা আপা বা স্বর্ণার যদি কিছু অনুরোধ থাকে এবং সেটা যদি গাইতে পারে তাহলে কি হয় আমাদের পথটাও হ্যাঁ ভিন্ন, একেবারে ভিন্ন না হয়ে এক বিন্দুতে মিলিত হতে পারে। বলবেন যেটা ভালো লাগে ওটা গাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে অনুমতি দিয়ে পুরাতন দিন। দিনের গান আরেকটি গাই। হ্যাঁ হ্যাঁ পুরোনো দিনের গানগুলোই আসলে ওগুলোই ভালো লাগে আসলে, অনেক আনন্দ দেয়। এই মন তোমাকে দিলাম এটা নিশ্চয়ই সবারই পছন্দের গান, এটাই করি। তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম। তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম।
আমরা সবাই নিলাম, তাই না? হ্যাঁ, একটু ভিন্ন পথে আমিও ভীষণ পছন্দ করি। সাবিনা ম্যাম, রুনা আপা, যা পিছনে যারা আছে আর কি। এই গানটার হিন্দি ভার্সন আছে, শুনেছেন? হিন্দিটা শোনা হয় শোনা হয়নি না? একটু ভিন্ন পথে, আমি সুরে সুরে হবে না, দেখো মানে একটুখানি মজা করার যেটা, জন্য হ্যাঁ আর কি। ওইটাই গান। मेरी सांसों में तुम हो, ख्यालों में तुम ही हो मेरे दुनिया, ये दिल तुम्ही को दिया। আমরা গানের মধ্যেও ভিন্ন পথ পেয়ে শিল্পী। ওই একটু একটু আর কি, যে মানে সবার কাছ থেকে নেব আর কি। গান সবার এমন একটা এটা সবাই কিন্তু আমরা কম বেশি গাইতে পারি, তাই না? সবাই কম গাইতে বেশি না গাই। পারলেও পছন্দ পারলেও, করি, হ্যাঁ, এবং পছন্দ যখন করেন। পছন্দটা, যে কোনো পছন্দটা যখন হৃদয়ে গেঁথে যায়, তখন ওই যে না, যে সোজা পথে না হলে ভিন্ন পথে, তো ভিন্ন পথে, right, হোক right. সুরে হোক আর না হোক, আমার মন চাইছে আমি গেয়ে দিব। গেয়ে দিলাম। এটা যেটাই কিন্তু হোক। একটা আমার মনের আত্মতৃপ্তির জন্য আমাকে এই যে একদম ডাক্তার থেকে হয়ে গেলাম উদ্যোক্তা। একদম, হ্যাঁ, কি সুন্দর করে বলছিল। আমি তো ভাবছি বোধহয় খুব আফসোসের জায়গায় আছে, কিন্তু উনি কত সুন্দর করে feel বলে করছে। দিলেন যে হ্যাঁ না, তারপরে তো আমি যেখানে আসলে এই যে নিজের সন্তুষ্টি, হ্যাঁ, যে আমরা যে অবস্থানে আছি, নিজেকে ভালো রাখতে হবে। সেই অবস্থানকে যদি আমরা মেনে নেই, তাহলে কিন্তু আমাদের হ্যাঁ মানে অতৃপ্তি বলে কিছু থাকে থাকে না, রাইট। আর আমার কাছে মনে হয় কাপু, যে এই জিনিসটাকে আমরা ভালোবাসতে পারি, ওটাই আমাদের করা উচিত। একদম একদম, এটা যেটাই হোক, আমরা যেটাকে ভালোবাসবো সেটাকে আপনি তৈরি করতে পারবেন নিজের পছন্দ মতো। এটা একটা। আরেকটা হলো যে ভালোবেসে যে কোনো কাজ করলে ওটা সেই কাজটা সুন্দর হবেই হবে। যেমন আমার হাজবেন্ড বলে রান্না কিন্তু একটা শিল্প, রান্না একটা রান্না শিল্প। অবশ্যই একটা আর্ট। মানে এই রান্নার জন্য অনেক বকুনি খেয়েছি। মানে রান্না ভালো হতে হবে, নাহলে সে খাবে না। আমার হাজবেন্ড এমন বাবা। রান্নাও তো একটা শিল্পী art। সেটাই, আর- এটা আর আমার বাসায় এরকম হয়। আমার আমাদের হাজবেন্ড পাশের আপু শিল্পী, রন্ধন শিল্পী। এত বড় হ্যাঁ। এখনো কিছু না, কিন্তু মানে যতটুকু না দারুণ। পারি। আচ্ছা, আমরা রান্না বান্না নিয়ে আবার আসবো। হ্যাঁ, জিভে জল এসে যাচ্ছে। বিরতিতে যাচ্ছি, বিরতিতে যাবার সময় হলো, একটু পরেই ফিরবো। বিরতি শেষে যথারীতি ফিরে এলাম। আমরা ছিলাম খাওয়া দাওয়া নিয়ে, যদিও এখানে খাবার নেই। অনেক সময় ওই যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। এই ওপারে যারা আছেন তাদের যদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে খেতে খেতে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। আর জুমের বন্ধু যারা যুক্ত হও সব সময় এবং আজকে হতে চাও, তাদেরকে বলছি জলদি জলদি যুক্ত হয়ে যাও। এবং ওখানে কিন্তু দেয়া আছে, জুম আইডিটাও দেওয়া আছে, এবং পাসওয়ার্ড তো খুবই সোজা, 1 2 3 4। চলে এসো সবাই, আরও আড্ডা দিই একসাথে। এই যে পথ, যে এক ভিন্ন পথ, কিন্তু এক জায়গায় এসে এসে কিন্তু বারবার থামছে। যেমন রান্না করে সে, আর তার হাজবেন্ড প্রশংসা করে কিনা এই পর্যন্ত কিন্তু আমরা শুনিনি, কিন্তু ওনার হাজবেন্ড যে প্রশংসা করে সেটা কিন্তু আমরা শুনে ফেলেছি। তার মানে এই যে আমাদের যাত্রাপথের যে ভিন্নতা, সেটা কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে যখন কাছের মানুষ, পাশের মানুষটা প্রশংসা করবে, যেটা উনি মানে আগ বাড়িয়ে বলছিল আর কি, আমি বলার আগেই। তো সেক্ষেত্রে মানে আপনার ঘরের মানুষটি কিভাবে তো প্রশংসা ঘরের করে? মানুষ কি বলবো, সে তো মানে মনে হয় আমি যদি ওনাকে পানিও ঢেলে দেই, ওইটাও মনে হয় মানে ওটার মধ্যে মনে হয় যে কিছু একটা আছে, মজা, এরকম একটা ব্যাপার হয়। মানে আমি এটা বুঝি না, এটা কি অলসতার কারণে বলে না, নাকি? না, না, এটা হওয়া উচিত। এটা কিন্তু মানে আমার হাজবেন্ড এতটাই মানে কোনো কিছু কারো বাসায় গিয়ে যদি কিছু খায়, যদি আমি রান্না করি সেটা সে ধরে ফেলে, বলে কি আজকে এই রান্না কি তুমি করছো? আমি বলি কেন? বলে আলুর সাইজ দেখে আমি বুঝতে পারছি এটা তুমি রান্না করছো, আর টেস্ট করি আমি বুঝতে পারছি এটা তুমি মানে তুমি রান্না কি করছো। অদ্ভুত না মানে বিষয়টা? আমার খাবারের টেস্ট আমি জানি না এটা হয়তো বা কেন উনি এত কিভাবে বুঝে, খুব বোঝে, খুব মানে উনি খুব বুঝে, আর বুঝতেই পারে। আর মজা না হইলে বলে আজকে তুমি রান্না করো নাই, কারণ তোমার রান্না তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, এই যে যারা আমি জানি অনেক ভাইরাও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখে, আপনারা কিন্তু এক্ষেত্রে
এই ভাইয়ার কাছে চুপি চুপি কিছু শিখে নিতে পারেন, যে বউদের প্রশংসা করতে হবে রান্না খেয়ে। হ্যাঁ, ভালো হলে তো অবশ্যই বলবেন, আর ভালো না হলেও সেটা একটু মিষ্টি করে বলবেন যে আর একটু লবণটা মনে হয় কম হলে ভালো হতো, অথবা সেদিনেরটা আরো ভালো ছিল। সরাসরি কিন্তু বলা যাবে না এই এরকম হলো কেন। আমার হাজবেন্ড আজকে যদি কোনো কিছু মজা না হয়, নেক্সট ডেতে ওইটা খেয়ে বলবে কি ওই দিন কিভাবে রান্না করছিলা, ওই দিন তো এত মজা হয় নাই। আমি বলি ওই দিন তো কিছু বলো নাই, বলে কি না বলি নাই, তুমি তো মন খারাপ করেছি। না, মন খারাপ না, এটা হলে হয় যে আমি হয়তো বা কিছু গ্যাপ থাকলে হয়, বলে কি না মজা হয়েছে, কিন্তু মানে হয় না যে আজকে যে এত মজা হয়েছে আজকের মতো। এটার কিন্তু একটা এই ইয়ার সাথে, আমাদের বিষয়ের সাথে ভিন্ন পথে হাঁটা, এটার সাথে কিন্তু সম্পৃক্ততা আছে। কি রকম? সেটা হলো যে পথে আমরা হাঁটবো সেই পথটা যেন মায়ার হয়, ভালোবাসার হয়। রান্নাটা কিন্তু এমন একটা জিনিস, সেটা যদি হাসি মুখে রান্না করা হয় তাহলে কিন্তু একরকম স্বাদ লাগবে, আর যদি মন খারাপ করে রেগে মেগে থালাবাটি ছোড়াছুড়ি করে রান্না করা হয়, সেদিনেরটা যতই তেল মশলা দেয়া হোক সুন্দর হবে না। কিন্তু এই যে উনি গান করছেন, গানটা পরিবেশন করছেন সবার উদ্দেশ্যে, কিন্তু রান্নাটা হাসি মুখে করছেন, খেয়াল করে দেখেছেন ওনার মুখটা কিন্তু হাসছিল। তো আমি মনে করি যে এই তিনজনে আমার ছোট্ট করে একটু বলেন যে কাজের আনন্দটা কিভাবে ভিন্ন পথে হাঁটতে সহযোগিতা করে। ফাহমিদা আপার কাছ থেকে ছোট ছোট করে শুনলে। কাজের সহযোগিতা বুঝিনি। এই যে হাসি মুখে আনন্দ নিয়ে, এখন আনন্দ নিয়ে কথা বলছেন না, আমরা আড্ডাটা দিচ্ছি, মন থেকে আনন্দ নিয়ে হাসি মুখে আমরা করি কিভাবে সেটা। আপু তাহলে আমি অ্যাড করি কথা এখানে। অবশ্যই। আমার ভিন্ন পথের যাত্রাটা উদ্যোক্তার পাশে আমি সবসময় বলি আমার কাজটা হলো সেবামূলক কাজ। এটাই ভিন্নতা আমাকে দেয়, কারণ সেবার যে শান্তি আমার মনে হয় সব কাজেই কিন্তু সেবার সাথে জড়িত। তো আমি প্রথমে ইন্ট্রোডিউস করি, কারণ এটা সবাই বলে না। আপনি গানও কিন্তু একটা সেবা, রান্নাটাও একটা সেবা। আমি যেটা করব সেটাও। তো আমি সবসময় বলি আমি সেবা দিতে পছন্দ করি, আমি সেবা করি, এটাই আমার জন্য আত্মতৃপ্তি। দিয়েই আনন্দ, হ্যাঁ হ্যাঁ, কারণ একজন উদ্যোক্তা কিন্তু সে নিজের হাতে তৈরি করে একটা জিনিস বা প্রসেসিং করে, তো ওইটা তো আমার অটোমেটিকলি মানুষকে সেবা দেওয়া। কারণ একটা মানুষের এটা চাহিদা হচ্ছে যে কোনো জিনিসই আমি তৈরি করি, তো ওইটা তার মানে ইচ্ছা, সেটা আমরা কিন্তু তৈরি করে তার হাতে দিচ্ছি, তো এটা একটা সেবা। তো আমি অনেক নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। আমার আত্মতৃপ্তি হয় যখন তারা একটা সার্থকতা পায়। তো আমার কাজটা এইভাবেই হয়। তো এই জন্য ভিন্ন পথ এইভাবে হাঁটি যে নিজে একা না, নিজে আমি আরো অনেককে নিয়ে হাঁটি। একদম আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, আমি করি। ব্যাপারটা এরকম। বাহ, খুব সুন্দর। আর স্বর্ণ তো বলেছে, তারপরেও একটুখানি আর একটু ছোট করে বলতে হবে যে এই যে বিলানোর যে ব্যাপারটা, আনন্দ যে আমি আমার কাছে রাখবো না সব, কিছুটা অন্যকে দেব, সেটা কিভাবে? সেটা আপু আসলে আমি যখনই যে কাজটাই করি, নট অনলি রান্না, আমি ঘর গোছানোর থেকে শুরু করে যে কাজটাই আমি করি, আমি চেষ্টা করি সব কিছুই মানে দেখে যেন মানুষ বলে কে করেছে কাজটা, বা রান্না করছি কে রান্না করছে, মানে আমার এই যে একটা প্রশংসা পাওয়ার একটা লোভ আমার সবসময় কাজ করে। যে আমি এটা একটা পয়েন্ট। একটা হলো যে ফাহমিদা আপা বলেছেন যে উনি দিয়ে আনন্দ পায়, হ্যাঁ, আর স্বর্ণের কথায় যেটা বোঝা যাচ্ছে যে পেতে ইচ্ছে করে। আমার হচ্ছে আমি মানুষকে দিব, সেটা খেয়ে আমাকে অবশ্যই ভালো বলতে হবে, এবং এটা আত্মার খাদ্য। এটা আমি একটা ইন্সপায়ার, আমি এটা মানে পেয়ে খুব আনন্দ পাই। আমার নেক্সট কাজ করার জন্য আমি যে মানে মনে হয় যে না আমি কিছু সামনে আরো কিছু করব, ব্যাপারটা এরকমই আমার মনে হয়। হ্যাঁ, অনুপ্রেরণা হয় যে না, যেমন আমি এখানে একমত। প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর প্রশংসাটা শোনার পরে মানে কাজের আগ্রহটা আরো অনেক গুণ বেড়ে যায়, খুব বেড়ে যায়। এটা খুব প্লাস পয়েন্ট। এটা আমার একটা লোভ বলা চলে আর কি। আমারও এরকম হয়। আমি মানুষের কাছ থেকে কিভাবে কেড়ে নিব, এটা আমি সবসময় মানে চেষ্টা করি যে না আমাকে এটা পেতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে তো কিছু দিতে হবে, কিছু দিলে না আমি কিছু পাবো। তখন আমি হচ্ছে রান্নাটাও যেরকম আমার বুয়া কাজ করে, আমি বলি তুমি কিন্তু ডাল বাগার দিও না, আমি দিব। তুমি মাছ দাও, ঠিক আছে, মাছ তুমি ভাজবা না। মানে আমার মনে হয় কি ও যেন কি দিবে কি দিবে না, এই যে খেয়ে বলবে আমার বাচ্চারা আম্মু মজা হয় নাই বা ভাল লাগে নাই, অথবা মানে একটা বিষয় না এরকম আর কি। তো আমার হচ্ছে মানে
আত্মতৃপ্তি নিয়ে কাজ করি, এটা ঠিক। সবকিছুই মানে আমার কাজ করি খুব সুন্দর গুছানো করে। ওই আবারও রবীন্দ্রনাথের কাছে যেতে হয় যে দেবে আর নেবে, মিলিবে আর মেলাবে। একদম মানে মানুষ মাত্রই কিন্তু আমরা, যেহেতু আমারও দুটো হাত আছে, আরো দুটো, আমরা যদি আজলা ভরে দিই, আরেকজন যদি আঁচল পেতে নেয়, তাতে কিন্তু কারো ভাগে কমে না, বরং বাড়ে। এই সম্প্রীতিটা অবশ্যই থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, বাহ, কি সুন্দর গালে হাত দিয়ে শুনছিলেন। পরমা আপাকে হ্যাঁ চিনতে পারছি, আর এর মধ্যে নীলিমা আপা না? হ্যাঁ হ্যাঁ। পরমা আপা কেমন আছেন? আজকে আমাদের দুজন নয় তিনজন অতিথি আছেন, ফাহমিদা নিজাম, পারভিন লিপি, স্বর্ণা ইসলাম। আমরা আড্ডা দিচ্ছিলাম ভিন্ন পথে হাঁটা এই শিরোনামে। এই ব্যাপারে আপনার কাছে অনেক কিছু বলার আছে, আনমিউট করে সেখান থেকে খানিকটা বলুন। আমি কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের শ্রদ্ধেয় অতিথিদের সালাম ও প্রীতি এবং শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি বলতে চাই, এখানে আমার বয়স অনেক, আমার পথের হাঁটাও অনেক, অনেক পথে হেঁটেছি। ভিন্ন পথ বলতে আমি মনে করি যখন যেই পথটা আমার দরকার সেটাই বোধহয় ভিন্ন পথ। এবং সে পথে যদি আমি কিছুটাও সফলতা আনতে পারি জীবনে, তাহলে সেটাও বোধহয় আমার মনে হয় আমি ভিন্ন পথই মনে করি। তো ভিন্ন পথ বলতে আমি বাঁকা পথে যাব না, আমি সোজা পথেই যাব। এবং এই পর্যন্ত চলে এসেছি। আমার শুধু আমি কথাগুলি শুনি আর লেডিস ক্লাবের এবং অভিভূত হই। তো প্রত্যেক ওই যে শিল্পী একজন, তাকে আমি বলবো আজ শ্রাবণ মাস মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ 1348। আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তো যাই হোক, আমার পছন্দের গান রবীন্দ্রসঙ্গীত, সেটা তো আজকে হবে না। তো যাই হোক, যারা আসছেন খুব সুন্দর গেয়েছেন, তাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক অনেক আমার ভিন্ন পথ হলো আমি এই বয়সেও আমার নিজেকেই কাজ করে খেতে হয়, আমাকেই চলতে হয়, আমাকেই সবকিছু করতে হয়, কারণ না হয় আমার চলবে না। মানুষ এক একজনের জীবন এক এক রকম পথ চলে। আজ আমার পড়ন্ত বিকেল বেলায় দাঁড়িয়ে আমি এটুকুই বলবো, মানুষের কাজ করতে হবে। যে কোনো কাজ কোনো নিন্দনীয় নয়। যদি আমি একটা খারাপ পথে কাজ করি যাই, তাহলে সেটা হবে নিন্দনীয়। আমি যদি কাজ করি তাহলে সেটা নিন্দনীয় নয়, সেটা সুখকর হবে। আমার মনে হয় এটাই আমি অতিথিদের বলতে পেরেছি কিছুটা হয়তোবা। শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ। তিনজনকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা সবার জন্য। বকুলের জন্য বকুলের মালা। অনেক ধন্যবাদ আপা, অনেক ভালোবাসা। হ্যাঁ, আমি এটা বলতে ভুলে যাব হয়তো, পরম আপা খুব সুন্দর করে বলেছে, এই জন্যে এটা লেডিস ক্লাব আড্ডা। উনি বলেছেন যে এই ভিন্ন পথ কিন্তু ভুল পথে যাওয়া নয়। ভিন্ন পথটা হলো আমরা যখন একটা পথে হাঁটতে গিয়ে দেখছি এখানে বোধহয় বেশি দূর যাওয়া সম্ভব না, তখন আমরা চেঞ্জ করে আরেকটা সুন্দর পথ খুঁজে নিচ্ছি, অথবা সুন্দর পথের দিশা কামনা করছি। এবার কাকে বলবো? আমরা চারজন হয়ে গেছি। নীলিমা আপা আগে এসেছেন, নাহিদা আপা পরে এসেছেন, তাই নীলিমা আপার কাছেই এখন শুনতে চাচ্ছি, কেমন লাগছে আজকের আড্ডা, কেমন আছেন, আর আপনার ভিন্ন পথ কি সেটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই বলি যে এই নেক্সাস টেলিভিশনের এই প্রোগ্রামটা আমার অনেক প্রিয়। আমার অনেক প্রিয় মানুষের সঙ্গেই আমি এখানে দেখতে পেয়েছি তাদের উপস্থাপনা এবং তাদের কর্ম নিয়ে অনেক কথা বলা। তার মধ্যে আজকে অতিথি হয়ে এসেছে ফাহমিদা নিজাম, তোমাকে শুভকামনা। থ্যাংক ইউ। ও হচ্ছে মানে আমার খুব ক্লোজ। তো তোমার ভিন্ন পথটা মানে যেই টপিকস নিয়ে আজকে কথা বলা, সেটা আসলে খুব সুন্দর এবং আসলে ফাহমিদা নিজামের সাথে যায় যে ও আসলে অনেক কর্মঠ, ও অনেক কাজ করতে পছন্দ করে এবং হচ্ছে ও প্রত্যেক সময়
নিত্য নতুন ভাবে যে কোনো কিছু আবিষ্কার করতে পছন্দ করে। তো এটা ওর অনেক মানে ভালো লাগে, ওকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়, আমি নিজেও হই। আবার আমার যে কথাগুলো সেটা হচ্ছে আমি আমি ভিন্ন পথে হাঁটতে পছন্দ করি। আমি তখন দেখি যে কোনো নারী উদ্যোক্তা কিংবা কোনো হচ্ছে খুব সুন্দর একটা আয়োজন, কেউ কোনো কাজ করছে, আমাদের আমাদের যেমন উত্তরাতে নারী উদ্যোক্তা মেলাগুলো হচ্ছে, আমি আসলে লাইভ প্রেজেন্টার, আমি লাইভ করি। আমি অনেক উদ্যোক্তাদের সাথে এইভাবে কানেক্টেড হয়ে থাকি এবং তাদের যেই ভাবনাগুলো, মানে তাদের যেই আপনারও হ্যাঁ চিন্তা পদচারণা, চেতনাগুলো, আপনার ভিন্ন পথ হ্যাঁ আমরা লাইভ সেগুলো কিন্তু দেখতে পাই। সবগুলোর গল্প অনেক কিন্তু ধন্যবাদ গল্প আপা, অনেক গল্পগুলো অনেক আমি অনেক ধন্যবাদ। আর বন্ধুর জন্য এত সুন্দর করে একমাত্র বন্ধুই বলতে পারে। নাহিদ আপা, ধন্যবাদ ওকে। আমাদের জন্য আমরা অনুষ্ঠানের শেষের দিকে কিছু করার থাকে না, সময় তত্তর করে চলে যায়, একটু বলুন আনমিউট করে। আসসালামু আলাইকুম আপু, আজকে আমার খুব প্রিয় একটা রঙের শাড়ি পরেছেন আপু, আপনি খুব সুন্দর লাগছে। বাহ, আসলে এই যে ভিন্ন পথে চলা, আসলে আমরা তো সবাই কোনো না কোনো পথে চলি, কিন্তু নিজেকে নিয়ে একটু অন্যরকম ভাবে চলা বা অন্য পথে একটু যাওয়া, অন্য নিজের জন্য কিছু একটা নিজের পছন্দ করে নিজের পথটা চলা, এটাই হচ্ছে ভিন্ন পথে। যেমন আমাদের ফ্যামিলিতে আমাদের কেউ চাকরিজীবী না, আমাদের মোটামুটি সবাই মানে হাউস ওয়াইফ, কিন্তু আমি চাকরি করতাম। তো আমি চাকরি করতাম, তো ওটা হচ্ছে আমি মানে যেটা আসলে আমাদের ফ্যামিলিতে যেটা হতো না, কিন্তু আমি করেছি চাকরিটা, তো ওটাতে কিন্তু আমার পথটা একটু ভিন্ন হলো। তো সেদিক দিয়ে আমি আমার মেয়েদেরকে সবসময় মানে আমাদের ফ্যামিলিতে খুব একটা যে সবাই নাচ গান করতো না, কিন্তু আমার মেয়েদের আমি নাচ গান মার্শাল আর্ট বাহ। তারপর আবার পাপের সব করিয়েছি। আমার আহ, মেয়েরা যেন আমি চাই অন্য কিছু আপনি সব হ্যাঁ, শিখে আপনি তো যাওয়া সব বেশি। সময় নিজেও কর্মঠ, আপনার আশেপাশে সবাই কর্মঠ থাকবে, এটাই কথা। অনেক ধন্যবাদ আপা। আমার আরেকজন বন্ধু আছেন, আমি দূর থেকে নামটা পড়তে পারছি না। আচ্ছা, একটা মিষ্টি আপা বাকি পড়ে গেছে আমাদের মধ্যে, আপনি আনমিউট করে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, মুক্তা, মুক্তা, হ্যাঁ মুক্তা আপা, কথা কথা বলুন আমাদের সাথে আনমিউট করে। আর একটু হেসে দিলে আমরা দেখে ফেলবো যে আপনার কতগুলো মুক্ত আছে। ওকে, আনমিউট হয়েছে? সবাই কেমন আছে? হ্যাঁ, খুব ভালো আছি, খুব হ্যাঁ, ভালো সবাইকে আছি। উম, এই প্রোগ্রামটা আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম। আজকে অনেকদিন পরে জয়েন করলাম প্রোগ্রামটাতে। আজকে আমার জন্মদিন, সবাই প্রে করবেন আমার জন্য। ও, হ্যাপি বার্থডে। ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে। এই তো, প্রোগ্রামটা আমার খুব পছন্দ, সবসময় দেখা হয় কিন্তু জয়েন করা হয় সাথে না। সাথেই তো থাকবেন, পাশেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মিষ্টি দেখতে আপনি। আরেকবার শুভ জন্মদিন, এবং মা বাবার জন্য শ্রদ্ধা ভালোবাসা রইল যারা আপনাকে পৃথিবীতে এনেছে। সময় হয়ে গেল আবারও একটুখানি বিরতিতে যাবার জন্য, একটু পরেই ফিরবো। সেই পর্যন্ত একদম মনে রাখবো যে সবাই আছে আমাদের সাথে। ফিরে এলাম বিরতি শেষে, আবারও রবীন্দ্রনাথের লাইনের কথা মনে পড়ে যায়, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, কাছে ডেকে লাও, ভালোবাসা দাও। এই প্রত্যাশা নিয়েই আমরা কিন্তু এই লেডিস আড্ডায় মেতে উঠি না সকল সময়। এবং আজকের একটি সুন্দর আয়োজন ছিল, আমাদের শিরোনাম যেটা, যে ভিন্ন পথে হাঁটা। অর্থাৎ আমরা কখনো পথ হারাবো না। এক পথে যদি বা কখনো মনে হয় যে কিনার খুঁজে পাচ্ছি না, আমরা এজন্যই পথ তো বলে বদলে যে নেব। দুইটা তিনটা বাস্কেটে তোমরা ময়লা ফেলো, একটাতে ফেলো না। মানে একদম। এটা একটা গল্পর আচ্ছা। মতোই, যে এক জায়গায় সবকিছু রেখো না, যেন একটা পথ বন্ধ হয়ে গেলে তোমরা আরেকটা পথে চলতে পারো। ব্যাপারটা আমাদের আচ্ছা, ফোনটা না আমাদের মনে হয় একটু এইভাবে ধরলে বোধহয় ভালো আসবে ছবিটা। হ্যাঁ, সব সময় না হলে হয় কি, যে যারাই আসবে, জুমে যারাই আসে আমাদের সাথে, তারা যদি একটু মনে করে ফোনটা আড়াআড়ি করে ধরে, তাহলে সুন্দর করে আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমরা এই যে সুন্দর চেহারাটা সুন্দর করে দেখতে পাই।
মুক্তা, ওখানে একটা আছে না রোটেট লেখা থাকে, ওখানে অন করে ওখানে চাপ দিলে হ্যাঁ এই যে পরমা আপারটা সুন্দর করে আসছে, পরমা আপারটা সুন্দর হয়েছে। এবং এই যে এখন হ্যাঁ এই যে দুইজন সুন্দর করে যারা ওপারে আছেন পর্দায় দেখতে পাচ্ছেন, যারা জুমে আসবেন সবসময় এভাবে আসবেন, তাহলে আরেকবার শুভ জন্মদিন জানিয়ে দিলাম মুক্তা, খুব ভালো থাকবেন। আর আমরা আছি, এখানে আছি পারভিন লিপি আপা, ফাহমিদা নিজাম আপা এবং স্বর্ণা ইসলাম। মাঝখানে স্বর্ণা যেন কি বলছিল এটা একটু শুনে আমরা এবার কিন্তু গান শুনবো, পুরোটাই শুনবো। না আপু, আমি বলছিলাম যে আমাদের পথ ভিন্ন পথ, যে তো আমরা এটা তো আমরা সবসময় চেষ্টা করব যে 2-3 জায়গায় কর্ম নিয়োগ, মানে একটা জায়গায় যেন আমরা আটকে গেলে আরেকটা জায়গায় জাম্প করতে পারি। মানে আমি সবসময় এটা মনে হয় যে না, আমি নিজেই এমনভাবে দক্ষ হব যে কোনো কিছুতেই। আমার যদি উদ্যোক্তার এই মানে রন্ধন শিল্প থেকে আমি কখনো দেখা যায় যে আজকে আমার হাতে ব্যথা বা 2 মাস আমি কাজ করতে পারতেছি না, আমি অন্য কিছুতে যেন আমি এটাতে আবার কিছু করতে পারি। হ্যাঁ, বিকল্প পথটা আমাকে আগে থেকেই তৈরি করতে হবে। এটাই আমি মানে যে মানে এটা আমাদের গ্রামের ভাষায় বলে যে হ্যাঁ যে ঝুড়িগুলো তোমরা 3-4টা ঝুড়ি রাখবা, 3-4টা ঝুড়িতে তোমরা যেন ময়লা ফেলতে পারো। একটা ময়লা ফেললে ওই একটা ধরে ফেলে দিবা, মানে ব্যাপারটা আছে এরকমই। এটাই আর কি আমি বুঝাতে চাচ্ছিলাম যে পথগুলো আসলে আমাদের খুব সুন্দর। আর যেহেতু আমরা শেষে গান শুনতে শুনতে যাব, সেহেতু ফাহমিদা আপা একটু ছোট করে বলেন যে এই যে সবকিছু মিলিয়ে আমাদের ভিন্ন পথটা আর কি, মানে কিভাবে অন্যরা ব্যবহার করবে। আমরা 3জন তো কিভাবে ব্যবহার করি জানাই হলো, তাহলে অন্যদের যারা এটা দেখছে, আমাদের লেডিস ক্লাব আড্ডার সাথে যুক্ত আছে, তারা কিভাবে এই পথটাকে নির্বাচন করবে এবং একটা না হলে আরেকটাই কিভাবে যাবে। ধন্যবাদ আপু। এখানে বলবো ভিন্ন পথের বিষয়টা, যেটা ভিন্ন পথ শিখতে হলে আমাদেরকে নিজেকে আগে জানতে হবে যে আমি কি চাচ্ছি, কি করব, নিজের ইচ্ছাটা প্লাস আমাকে দেখতে হবে আমাদের এখন বর্তমানে প্রেক্ষাপটে কি হচ্ছে, কি করতে হবে। তাহলে মনে হয় আমরা অনেক কিছু করতে পারবো। আর ওই যে বললাম কাজের নেশা থাকতে হবে, নেশাটা যেন কাজের হয়। যেমন পড়ার লেখার বিষয় যেমন আমাদের ইচ্ছা থাকতে হবে, তাহলে আমরা কিন্তু পথ পেয়ে যাব ইনশাল্লাহ। যেমন আমি অনেক ধরনের কাজ ভালোবাসি, তেমনি আমি প্রত্যেকটা মানুষকে বলি আপু, যেমন উদ্যোক্তা যারা আছে, যারা নতুন আসতেছে, তাদেরকে বলি বড়দেরকে তোমরা শিখবা, বড়দের কাছে যাবা, জানতে চেষ্টা করবা। আমাদের এখন বর্তমানে কিন্তু শ্রদ্ধা ভক্তি বা অনুপ্রেরণা পাওয়ার জিনিসটা কমে যাচ্ছে। আমি জানি না এটা আমার সাথে একমত হবে কিনা সবাই। না আসলেও এখন অনেক কিছুই, কিন্তু আমার মনে হয় এখনো আমার টিচার বা আমার কোনো বড় আপুর সামনে দাঁড়াতে গেলে আমার ভয় লাগে। কেন? সম্মানের জায়গা, কারণ তাদের থেকে অনেক কিছু শেখা যায়, যে পাছে কোনো ভুল করে ফেলি যেমন কিনা। তারা তো অভিজ্ঞ। যেমন এখন আমি বুঝি যে আমাদের এখন বয়সের ভারে যে অভিজ্ঞতা হচ্ছে, যারা আমাদের থেকে আরো 10 বছর আগিয়ে গেছে তারা কিন্তু অনেক কিছু জানে, অনেকখানি তাদের অভিজ্ঞতা ঝুলিতে সঞ্চয় হয়েছে। তেমনি তাদের থেকে শিখতে হবে, সবসময় শিখতে হবে। শিখলে আমরা অবশ্যই নিজের পথ নির্বাচন করতে পারবো, কারণ না শিখার কোনো শেষ নেই। এটা বাবার কথা সবসময় বলি। বাবা আমার একজন টিচার বলতে পারবো, মানে অনেকবার বাবার কথা আমার কাছে মনে হয় বাবা মানে একজন টিচার। একদম অনেক 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 ধন্যবাদ। বাবা এসেছে, হাজবেন্ড এসেছে, মা সন্তান সবাই এসেছে। আমরা সবাইকে নিয়েই আমাদের পথ চলাটা শুরু হবে। আর গানটা পুরোটা শুনবো তো না? রবীন্দ্রনাথের স্মরণে 2 লাইন আগে গাই, পরে একটা পুরো গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। একটাই হোক। একটা? ঠিক আছে, তাহলে আমি বিদায় নিয়ে আসি। ঠিক আছে। এই যে আড্ডা, কিছু করার নেই, মন চায় আরো বলি, আরো থাকি, কিন্তু সময় কিন্তু সময়ের মতো তার পথে চলে যায়। তার পথ সে ভিন্ন হোক আর অভিন্ন হোক, সে কিন্তু থামে না। আমাদেরও থামতে হবে। আজকের আড্ডাটা দারুণ রকম ছিল এবং উপস্থিত বন্ধু এবং জুমের বন্ধু
সবাই খুব সক্রিয় ছিলেন। জুমের একজন বন্ধু বলেছেন যে যেহেতু 22 শ্রাবণ চলে গেছে মাত্র, পরশু 2 দিন হলো, তাহলে যেন ওনার একটা গান শোনা হয়। আছেন সঙ্গীত শিল্পী আমাদের সাথে। আর লেডিস ক্লাবার আড্ডায় আবার যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, গান শুনতে শুনতে চলে যাব। আর শাড়ির প্রশংসা, এটা কিন্তু মেয়েরা খুব পছন্দ করে। আমার এই শাড়িটা ফিরোজা কালার এবং আমার একটা ফিরোজা ভাবি দিয়েছে। আপু আমি মাঝখানে একটা লাইন একটু বলি। একটু দ্রুত বলতে হবে, কারণ গান শুনতে আমি পারবো না। আজকে এখানে আসছি সেজন্য নেক্সাস টেলিভিশনকে তো অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনাকে, তার পাশাপাশি জাকিয়া আপু আর ফাহমিদা আপুকে অবশ্যই, একদম, ফাইমা জাকিয়া সুলতানা আপু বলে তো হবে না। গান টেলিভিশন অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করার করার জন্য, সাথে জাকিয়া আপুকে এবং আপনাকে। আমি কিছু বলে যেতে জলদি আর গান না শুনলে হবে না। আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও যাও, সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই